প্রতিদিনের মতো আজও ফল বিক্রি করে ফিরছে বিজু। গ্রামে গ্রামে ফল বিক্রি করতে করতে প্রতিদিনই তার রাত হয়ে যায়। তবে তার বুকে ভয় ডর নেই। না হলে যে রাস্তা দিয়ে গ্রামের লোকেরা একা আসতে ভয় পায়, এই রাতে বিজু সে রাস্তা দিয়েই আপন মনে গান গাইতে গাইতে চলেছে। নির্জন রাস্তা, রাস্তার পাশের গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে যেন বিজুর সাহসিকতা অবাক হয়ে দেখছে। ঝোপঝাড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে শিয়ালের জলজলে চোখ। তাদের ডাক যেন বুঝিয়ে দিচ্ছে রাত হয়েছে, এই পথ দিয়ে এখন আর কেউ এসো না। কারণ সামনেই পড়ে একটা কবরস্থান। এই কবরস্থান নিয়ে গ্রামের অনেকেরই নানান সব ভৌতিক অভিজ্ঞতা হয়েছে, তাই এই পথের এতটা বদনাম। বিজু এবার হাঁটতে হাঁটতে কবরস্থানের পাশে এসে পৌঁছায়। চারপাশটা কেমন যেন থমথমে, ভৌতিক এক উত্তেজনা এখানকার বাতাসে মিশে আছে। বিজু প্রতিদিনের মতো সেখানে দাঁড়ায়। তারপর মাথা থেকে ফলের ঝুড়িটা রাস্তায় নামিয়ে রাখে। তারপর এগিয়ে যায় একটা ঝোপের দিকে। কবরখানার দিকে মুখ করে প্রস্রাব করতে থাকে সে। এমন সময় সেখান দিয়ে একটা লোক যাচ্ছিল। সে ব্যাপারটা দেখে অবাক হয়। সে ডাক দেয়, এই ভাই, এই কি করছো কি? বিজু ঘুরে তাকায়, তারপর হাসতে হাসতে জবাব দেয়, কেন দেখতে পাচ্ছ না কি করছি? তুমি কি অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না একটু দূরেই কবরস্থান? আরে কবরস্থান তো সামনে, এটা তো আর কবরস্থান না। আমি প্রতিদিন এখানেই হালকা হই। আরে 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 ভূত জিনের ভয় নেই তোমার? এই বিজু সব ভূত টুত মানে না। কই তোমার ভূতকে ডাকো তো দেখি, একটু আলাপ পরিচয় করব। বলে কি? রাম 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 রাম। যত সব ভিতুর দল। ও আবার তো দেখছি অনেক ফলই পচে গেছে, যাই ফেলে দিই। বিজু প্রতিদিনই এখানে তার ঝুড়িতে পচে যাওয়া ফলগুলো ফেলে দেয়। আজও তাই করছে। তারপর আবার তার ঝুড়ি মাথায় তুলে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বিজু চলে যাওয়ার পর হঠাৎ শান্ত কবরস্থানে একটা দমকা হাওয়া বয়ে যায়। বিজু হাঁটতে হাঁটতে পৌঁছায় পাড়ার চা দোকানে। সেখানে তখন গল্প রীতিমতো জমে উঠেছে। রতন খুঁড়ো ভূতের গল্প বলছে, আর মদন, কানু, ভোলা চা খেতে খেতে সেটা হাঁ করে শুনছে। বিজু এসে চা দোকানে বসে। এসব গল্প না রে, গল্প না।
এক সময় লোক রাতে বাইরে বের হতো না ওদের জ্বালায়। রাতে এর ওর নাম ধরে ডাকতো, আর যেই ঘর থেকে বেরোতো শেষ হয়ে যেত। তুমি ভূত দেখেছো খুড়ো? না 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 না, এসব আমাদের দাদুর আমলের ঘটনা। তখন বাঁশবাগানের ঝাঁবড়ির ভয়ে ওই মণ্ডলদের বাঁশবাগানের ধারে কাছেও কেউ যেত না। চাঁদু চাঁদু, তাড়াতাড়ি এক কাপ চা দে তো, খেয়ে বাড়ি যাই। না হলে সব আজগুবি গল্প শুনতে শুনতে কানের পোকা বেরিয়ে যাবে। ওই একখান বীর পুরুষ এলে, বলি এসব কথা বলতে নেই, বলতে নেই। এই রাত বিরেতে তেনাদের নামে এমন কথা বললে তারা কিন্তু জিনিসটা ভালো চোখে দেখে না। বাদ দাও তো খুড়ো, ওকে বলে কোনো লাভ নেই। আরে ও তো কোনো কথাই শোনে না। ও নাকি কবরখানার পাশে ওর পচা ফলগুলো ফেলে। শুধু ফল ফেলি না, একটু হালকাও হয়ে নি ওখানে। বিজু, অতি সাহস কিন্তু ভালো না। আমাদের বাপ ঠাকুরদারা যেসব বলে গেছে তা কিন্তু ফেলনা নয়। এই যে তুমি ফল ফেলে আসো, হ্যাঁ, কবরস্থানের সামনে যে তুমি ফল ফেলে আসো, এটা কিন্তু ভূতেদের উৎসর্গ করা বলে। তারা যদি তোমার পেছনে পড়ে তখন কিন্তু কেঁদেও আর কুল পাবে না। কেন? পাশের গ্রামের মানিক, সে নাকি পাগল হয়ে গেছে। ও তো নাকি কোথায় প্রস্তাব করেছিল, তাই জিন ওর ওপর ভর করেছে। এই নাও চা। বিজু চাটা নিয়ে তাতে একটা চুমুক দিয়ে পড়ল, আরে ভিতুরা এসব কথা বলে ভয় পেয়ে। না হলে এতদিনে তো একদিনও শুনলাম না কেউ ভূত দেখেছে। আর আমি যদি ভূত দেখি তাহলে তো আপনাদের সাথে এসেই গল্পটা করব। একটা গল্প তো পাওয়া যাবে একবারে গরম গরম। খুড়োর ওই বস্তা পচা পুরনো গল্প আর শুনতে হবে না তোদের। ফাজলামি করছে, হ্যাঁ, ফাজলামি হচ্ছে, চ্যাংড়া কোথাকার। বিজু বাড়ি ফিরে আসে। তার ছোট্ট একটা মাটির বাড়িতে সে একাই থাকে। শুধু ভূত নয়, ঠাকুর দেবতাও সে মানে না। তাই তার ঘরে ঠাকুর দেবতার ছবি কিংবা মূর্তি কোনোটাই নেই। প্রতিদিন ফল বিক্রি করে বাড়ি এসে সে নিজেই রান্না করে। আজও তাই করছে। আজ একটু ঝোল খেতে হবে, পেটটা ঠান্ডা করতে হবে। না, আজ আর মাছ খাবো না। কদিন হলো আর মাছ মুখে রুচ্ছে না। গত কদিন ধরেই সে মাছের কোনো স্বাদ পাচ্ছে না, কেমন যেন জলসা লাগছে। তা হয়তো তার শরীর খারাপ, জীবের স্বাদ চলে গেছে। ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেয় না বিজু। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সে। সারাদিনের ক্লান্তিতে তার ঘুম চলে আসে। গভীর রাতে তার বাড়ির চারপাশটা হঠাৎ যেন কেমন থমথমে হয়ে যায়। তার বাড়ির চালে কারা যেন ঢিল মারতে থাকে। কারা যেন তার বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছে, কি যেন খুঁজছে তারা। এত শব্দতেও বিজুর আর ঘুম ভাঙে না।
দেখতে দেখতে সকাল হয়ে যায়। বিজু তার ফলের ঝুড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। সপ্তাহে একদিন সে শহরে গিয়ে ফল কিনে আনে, আর সেটাই সে 1 সপ্তাহ ধরে বিক্রি করে। তবে নিজের গ্রামে সে বিক্রি করে না, পাশের গ্রামে গিয়ে সে তার ফল বিক্রি করা শুরু করে। ফল ফল নিয়ে যাও, ফল একদম তরতাজা ফল, কম দামে ভালো ফল, ফল নিয়ে যাও ফল। বিজুকে দেখে একটা লোক হঠাৎ ডাক দেয়, এই ফলওয়ালা, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি ভাই, বলো ভাই। আরে কিরকম ফল দিয়ে গেছো তুমি কাল? একদম বেশা জলসা ফল খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি, কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ বলো কি ভাই? আচ্ছা আজ নিয়ে দেখো তো কেমন লাগে। তাই নাকি? আবার নেড়া একবারই বেল তলায় যাই। লোকটি চলে গেল। বিজু মনে মনে ভাবল, এই রকম অভিযোগ মাঝে মাঝেই আসে, হয়তো তাকে দেওয়া ফলগুলো একটু খারাপ। যাই হোক, সে গ্রামে গ্রামে ঘুরে আবার ফল বিক্রি করা শুরু করে। তবে ফল বিক্রি খুব একটা হলো না, বরং কাল যে যে ফল কিনেছিল তারা সবাই অভিযোগ করতে থাকে, তার সাথে রাগারাগি করতে থাকে। না, কালই শহরে গিয়ে ফল কিনে আনতে হবে, আর যে কটা ফল আছে ফেলেই দেব, তার আগে একটা খেয়ে দেখতে হবে। যথারীতি কবরস্থানের পাশের রাস্তায় এসে সে তার ঝুড়ি নামায়, তারপর সেখান থেকে একটা ফল খেয়ে দেখে। সেটাই তো, এ ফল খাওয়া যায়, তবে আমার তো আবার এখন জিভে স্বাদ নেই। যাই হোক, এই ফলগুলো ফেলেই দিই। ফলগুলো ফেলে বিজু বাড়ি ফিরে আসে। কাল সকালে তাড়াতাড়ি উঠে তাকে শহরে যেতে হবে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ে সে। আজ তার ঘরের চারপাশটা একেবারে নির্জন। না, আজ তার ঘরের চালে আর ঢিল পড়ছে না। পরদিন সকালে বিজু রওনা দেয় শহরে। ব্যাটার দোকানে গিয়ে আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আমি এত বছরের খদ্দের, আমাকে খারাপ ফল দেওয়া। রাগে ফুঁসতে ফুঁসতে সে গিয়ে পৌঁছায় ফলের দোকানে। বরেন্দা, আমি কি তোমাকে পয়সা দিই না? কেন রে, তোর আবার কি হলো? তাহলে আমাকে ওরকম জলসা ফলগুলো দিয়েছো কোন আক্কেলে? জলসা ফল বলিস কি? হ্যাঁ জলসা, প্রত্যেকটা খদ্দের আমাকে অভিযোগ করেছে। এরকম হলে আমার ব্যবসা টিকবে? দেখ বিজু, ওই ফলই তো আমি আরো 10 জনকে দিয়েছি, কই তারা তো কেউ কিছু বলেনি। তা আমি জানি না, এবার কিন্তু আমাকে জলসা ফল দিও না। এবারের ফল যদি খারাপ হয় তাহলে আমি অন্য দোকানে চলে যাব। দূর পাগল, নে নে একটা আপেল খেয়ে দেখ তো। আমি তো কয়েকদিন ধরে আবার জিভে স্বাদ পাচ্ছি না, শরীরটা খারাপ। তুমি খেয়ে দেখো। আচ্ছা দাঁড়া, এই তো কি মিষ্টি, তুইও খেয়ে দেখ, মুখ ছেড়ে যাবে। বলছো? হ্যাঁ গো বরেন্দা, কি মিষ্টি গো। দাও দাও দাও, কেজি 10 দিয়ে দাও। আপেল, কলা, কমলা দিয়ে
ঝুড়ি ভর্তি করে বিজু সেখান থেকে রওনা দেয়। আজ একেবারে মিষ্টি ফল পেয়েছি, নিজে খেয়ে দেখে এনেছি। কিন্তু ফলের স্বাদ তো আমি ঠিকই পেলাম, তাহলে কি আমার জিভের স্বাদ ফিরে এলো? তা ভালো, আজ মাছ খাবো, কতদিন যে মাছ খাইনি। সারাদিন ঘুরে ঘুরে ফল বিক্রি করলো বিজু। খদ্দেরকে ফল খাইয়ে তারপর সে বিক্রি করতে পারল, না হলে তারা তো কিনতেই চাচ্ছিল না। যাই হোক, বিক্রি ভালোই হয়েছে। যথারীতি রাতের অন্ধকার নেমেছে, বিজু বাড়ি ফিরছে। বাড়ি আসার পথে বাজার থেকে একটা ছোট থেকে মাছ কিনে নেয় সে। জিভের স্বাদ না থাকলে বেঁচে থাকার কোনো মানেই হয় না। আজ মাছ ভাজা দিয়ে জমিয়ে ভাত খাবো। ঝুড়ি মাথায় নিয়ে হাতে মাছ দোলাতে দোলাতে বিজু খুশি মনে বাড়ি ফিরছে। কিন্তু তার ওই এক রোগ, কবরস্থানের পাশে আসলেই তার যেন পেটে টান ধরে। আজও তাই হলো। কবরস্থানের রাস্তার পাশে এসেই সে ঝুড়ি আর মাছটা নামিয়ে রাখে। তারপর ঝোপের দিকে এগিয়ে যায়। কবরখানাটা দূর থেকে যেন একটা গহ্বরের মতো দেখাচ্ছে। সেটা যেন বিজুকে খুব রেগে রেগে দেখছে। যাক বাবা, কাজ হলো, এবার বাড়ি যাই। আজ তো আর ফল নেই ফেলার মতো। বিজু চলে যায়। কবরস্থানের চারপাশটা যেন নড়ে চড়ে ওঠে। একটা দমকা হাওয়া বয়ে যায় সেখানে। দূর থেকে কবরের বেড়াগুলো চকচক করে ওঠে। পাশের ঝোপ থেকে শেয়ালের দল ডেকে ওঠে ভয়ানক ভাবে। বিজু হাঁটতে হাঁটতে এসে পৌঁছায় চা দোকানে। রতন খুড়ো, কানু, ভোলা আর মদন তখন তাদের খোশ গল্পে মেতে উঠেছে। চাঁদু, এক কাপ চা দে তো। কি বিজু, আজ ভূতেদের ফল খাইয়েছ? না, আজ তো ফল পচেনি গো। ভূতেদের পচা ফল খাও, তারা রাগ করে না? আরে রাগ করবে কেন? ভূতেরা তো পচা জিনিসই খায়, এই যেমন পচা ব্যাং, পচা মাছ। এখনকার ছেলেরা ভূত ভগবান মানে না, এদের যে কি হবে। রাতে বাড়ি গিয়ে মনের সুখে মাছটা ভেজে নেয় বিজু। তারপর ভাত বেড়ে খেতে বসে পড়ে। অনেকদিন পর মাছ দিয়ে ভাত খাবো। মাছটার কোনো স্বাদ পাচ্ছি না তো। এত সুন্দর মাছ, নাকি আমার জিভের রোগটা আবার শুরু হলো? ও হবে হয়তো। মন খারাপ করে বিজু তাই খেয়ে নেয়।
রাত তখন অনেক। হঠাৎ বিজুর ঘুম ভেঙে যায় একটা শব্দে। সে শুনতে পায় তার ঘরের চালে কেউ যেন ঢিল ফিঁকছে। আরে এ আবার কি? দেখি তো বাইরে গিয়ে। বাইরে বেরিয়ে আসে বিজু, কিন্তু কোথায় কে? কেউ তো নেই। এমন সময় শোনা যায় আবার ঢিল মারার শব্দ। এই কে? এই কে? কে রে? নিশ্চয় ঘরের পেছনে আছে বেড়াটা। এই এই কে? কে রে? ঘরের পেছন দিকে যেতে গিয়ে সে দেখে কারা যেন সেখান থেকে দৌড়ে পালালো। কিছুটা এগোতেই সে আবার অনুভব করে কারা যেন এবার তার পেছন দিক দিয়ে দৌড়ে গেল। আমার সাথে লুকোচুরি? তুমি যেই হও না বাবা, আমার ঘরে চুরি করার মতো কিছু নেই। মানে মানে কেটে পড়ো। বিজু ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। কিন্তু এ কি? বাতাসে কেমন যেন একটা পচা আঁশটি গন্ধ। সে যে মাছ এনেছিল সেটা তো এই ঘরে নেই। তাহলে ইঁদুর টিঁদুর মরল নাকি? ঘরের মধ্যেই খুঁজে দেখতে থাকে বিজু। কোথাও তেমন কিছু বিজু দেখতে পেল না। দেখতে দেখতে গন্ধটাও চলে গেল। 7-5 না ভেবে বিজু এবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখা যায় তার ঘরের চারপাশটা ঘিরে আছে কিছু ছায়া মূর্তি। তারা কেউ দৌড়াচ্ছে, কেউ বা হাওয়ায় দুলছে। এমন সময় দূর থেকে পেঁচা ডেকে ওঠে। সেও যেন এই অবিশ্বাস্য ভুতুড়ে ব্যাপার দেখে খুব ভয় পেয়েছে। কিন্তু বিজু এসবের কিছুই টের পায় না। সে এখন নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। পরদিন সকালে সে ফল বিক্রি করতে বেরিয়ে পড়ে। সেই পুরানো খদ্দেরের সাথে তার আবার দেখা হয়ে যায়। দাদা দাদা, আজকে ফল নিন না, খুব মিষ্টি ফল, একবার খেয়ে দেখে নিন। তাই? তুমি দাও একটা খেয়ে দেখি। এই নাও। ফল নাকি? কেমন তেতো, বেশাদ। যাও 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 যাও, তোমার ফল আমার চেনা হয়ে গেছে। যাও। কই দেখি দেখি। ফলটা সেও খেয়ে দেখে। সত্যিই তো, এ তো মিষ্টি ফল নয়, একেবারে তেতো। কিন্তু তা কি করে হয়? কাল তো ফল ভালোই ছিল, ও এক রাতের মধ্যে কি করে খারাপ হয়ে যায়? বিজু সেখান থেকে রওনা দেয়, কিন্তু ফল তার খুব কমই বিক্রি হয়। যারা আগের দিন ভালো ফল কিনেছিল তারা না খেয়েই কিছু ফল কিনে নেয়। কিন্তু বাকিরা কেউই তার ওই বেস্বাদ ফল কেনে না। বিজু ভালো করেই বুঝতে পারে যারা আজ তার ওই ফল কিনেছে তারা কাল তো আর ফল নেবেই না, বরং তাকে 2-1 কথা শোনাবে। না, আজ আর ফল বেচে কাজ নেই, বাড়ি চলে যায়, সন্ধ্যাও তো হয়ে এলো।
পথে আস্তে আস্তে সে ভাবতে থাকে এসব কি হচ্ছে তার সাথে। ভালো তাজা ফল একদিনে বেস্বাদ হয়ে যাচ্ছে কি করে। আজ সে আর কবরখানার সামনে দাঁড়ায় না, আপন মনেই চলতে থাকে। চা দোকানে প্রতিদিনের মতোই সবাই বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ তারা দেখে বিজু সেখান দিয়ে যাচ্ছে। তার যেন কেমন মন খারাপ, তাই তাকে খুঁড়ো ডাক দেয়। বিজু, বিজু, ও বিজু, কি ব্যাপার, আর চা খাবে না? মনটা ভালো নেই গো খুঁড়ো, আমার ব্যবসাটা মনে হয় উঠেই যাবে। বলো কি? কেন, কি হলো আবার? আর এই গত কয়েকদিন ধরে আমার ফল যেন এক রাতের মধ্যেই বেস্বাদ হয়ে যাচ্ছে। এই দেখো না, দেখো, এই একটা খেয়ে দেখো। না 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 না, ও ফল তো তাহলে খাওয়া যাবে না, ও যে ভূতে খাওয়া ফল। আবার তুমি শুরু করলে? চুপ করো বিজু, চুপ করো, মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখো তো, এর আর কোনো কারণ তুমি খুঁজে পাও কি? চুপ করে যায় বিজু। ওই কবরখানার পাশ দিয়ে কোনো খাবার নিয়ে কেউ আসে না। তুমি তো রাতে আবার ওখানেই ফল ফেলে দিয়ে আসতে। এইবার কি হবে? সত্যি সত্যি ভূত তোমার পেছনে পড়লো তো? তাই যদি হয়, ভূতের 14 গোষ্ঠী আমি উদ্ধার করে দেবো। আমার সাথে চালাকি চলবে না। রেগে গিয়ে সেখান থেকে বিজু উঠে চলে যায়। তোদের বলি শোন, ওই বিজুর থেকে একটু দূরে দূরে থাকবি। কখন যে ওর কি হয়, ভূতের প্রকোপ বাবা বড় দুর্বিষহ ব্যাপার। তা খুড়ো, কাল থেকে তো একজন আমাদের আড্ডার আসরে আর থাকবে না গো। কে গো? আগে আমি খুড়ো, কাল থেকে শহরে কাজে যাব, ওখানেই থাকতে হবে, সপ্তাহে সপ্তাহে বাড়ি আসবো। যা, আমার একটা খদ্দের কমে যাবে যে। তবে সেটা তোমায় বিজু পুষিয়ে দেবে। শুনলে না, ওর ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। যা বলেছিস। রাতে বিছানায় শুয়ে বিজু ভাবতে থাকে কি করা যায়। সত্যি কি তার ফল ভূতে খেয়ে নিচ্ছে? ভূত কি সত্যিই আছে? যদি তাই হয়, তাহলে ওই ভূতেদের তার হাত থেকে রক্ষা নেই। এই সব ভাবতে ভাবতে বিজুর ঘুম চলে আসে। মাঝরাতে আবার শুরু হয় দুমদাম শব্দ। তার ঘরের চালে আবার ঢিল পড়ছে। বাইরে ঘোরাঘুরি করছে অনেক ছায়া মূর্তি। তার সাথে বাইরে কে যেন আজ খিলখিল করে হাসছে। হাসি শুনে বিজুর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সেই বিশ্রী গন্ধটা বিজু আবার পায়। বিছানা থেকে উঠে পড়ে সে। তারপর দরজা খুলে বাইরে আসে। বাইরে বেরিয়ে সে দেখে চারপাশে দুমদাম শব্দ, দৌড়ানোর শব্দ পাওয়া যাচ্ছে ঠিকই,
কিন্তু কাউকে তো দেখা যাচ্ছে না। এ কি, এরা কারা? ভূত নাকি? কি চাই তোদের? তোরা সামনে আয়, তোরা সামনে আয়, তোদের আমি ছাড়বো না। আজ আমাদের ফল দিলি না, ফল না দিয়েই যে চলে এলি। হ্যাঁ রে, কে কথা বলে? সামনে আয়, সামনে আয়। একটা লম্বা হাড় গিলগিলে ছায়া মূর্তি ধীরে ধীরে তার সামনে প্রকট হয়। বিজু সেটা দেখে হতভম্ব হয়ে যায়, ভয়ে তার পিলে চমকে যায়। জ্ঞান হারায় সে। সকালে বিজুর জ্ঞান ফিরলে সে দেখে সে উঠানেই পড়ে আছে। রাতের কথাগুলো তার মনে আসতেই তার বুকটা ছ্যাঁত করে ওঠে। তবে রতনগুলোর কথাটাই কি ঠিক? না, এই ফল ব্যবসায় আমি ছেড়ে দেব। যেটুকু ফল আছে আজই এগুলোকে বিক্রি করে দিতে হবে। সেই মতো বিজু বেরিয়ে পড়ল। খুব বেশি ফল ছিল না, তাও অনায়াসেই বিক্রি হয়ে গেল। তাড়াতাড়ি বাড়ি ফিরতে লাগলো সে। পথে হঠাৎ তার দেখা হয়ে যায় ভোলার সাথে। সে শহরে কাজে যাওয়ার জন্য বেরিয়েছে। কি রে বিজু, এত তাড়াতাড়ি ব্যবসা হয়ে গেল? হ্যাঁ রে, এই ব্যবসায় আমি ছেড়ে দেব। জানিস, কাল রাতে আমি সত্যি সত্যি ভূত দেখেছি। হ্যাঁ, বলিস কি? বিজু ভোলাকে সব ঘটনা খুলে বলে। ভোলা তো থ হয়ে যায়। তা এখন তাহলে কি করবি ভাবছিস? সেটাই তো, কি জানি কি হবে। তা তুই কোথায় যাচ্ছিস? আমি তো শহরে যাচ্ছি কাজে। তাই? এই তাহলে আমাকেও নিয়ে চল না। যাবি? তা চল না, এখনই চল। আরে আজ বললে কি আজ হয়? ঘর থেকে জামা কাপড় নিতে হবে না? চল, আজ বরং আমরা মিলনের ভাটিশালা একটু সুরাপান করে আসি, তারপর কাল সকালে যাব শহরে। বলছিস? আচ্ছা চল তাহলে, আমিও ওই রস অনেকদিন পান করিনি। তারা দুজনেই চলে যায় মিলনের ভাটিশালায়। এই মিলন দা, এক বোতল দাও তো। এই বস বস, এখানে বস। ভোলা আর বিজু মিলে বোতলটা শেষ করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়। আরে বিজু, রাত হয়ে গেল রে। এখন ওই রাস্তা দিয়ে কি করে বাড়ি যাব? আরে ভুল, কাকে বল? এই বিজু কাউকে পাওয়া করে না। ভূত বাজিন আর সব কটাকে মা বাপ তুলে গালি দেবো। চল। এই বিজু, রতনকুড়ো কিন্তু ভূতেদের নিয়ে এমন কথা বলতে বারণ করেছিল। তুই এই বুড়োর কথা ছাড়তে, চল আমার সাথে চল।
খালি ঝুড়িটা হাতে ধরে টলমলো পায়ে তারা চলল বাড়ির দিকে। কবরখানার পাশের রাস্তায় আসতেই ভোলা একটু ভয় পেয়ে যায়। বিজু বলছি চার বুঝলি, চল 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 বাড়ি চল, ভূতেদের পেছনে লাগা ভালো নয়। আজ একটা বোঝাপড়া করেই ছাড়বো। আমার ব্যবসা যখন ওদের জন্য বন্ধ করতে হচ্ছে, তো ওদের কপালে আজ দুঃখ আছে। দেখতে দেখতে তারা এসে পৌঁছায় কবরস্থানের পাশে। এই কে আছিস? এই ভূত হোস বা জিন বা প্রেতাত্মা, তুই যেই হোস, তুই আমার কিছুই করতে পারবি না। তোদের সাহস কি করে হয় আমার সাথে এমন করা? আমার বাড়ির চালে ঢিল মারা? দাঁড়া দাঁড়া। এই বলে রাস্তা থেকে ঢিল কুড়িয়ে কুড়িয়ে কবরস্থানের দিকে ছুটতে থাকে। এই কি করছিস? চল 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 বাড়ি চল। এই তুই দাঁড়া। এই তো তোরা ফল খাবি? হ্যাঁ, বলে ফল খাবি? এই না ফলের ফাঁকার ঝুড়ি, এবার খেয়ে নে। বিজু ঝুড়িটাকে ছুঁড়ে মারে কবরস্থানের দিকে। তোদের জন্মের ঠিক নেই বেয়াদব কুলাঙ্গার, খাওয়া হয়ে মানুষের সাথে মোকাবিলা করতে চাস? বিজুর গলার স্বরে যেন কেঁপে ওঠে কবরস্থানটা। সকালে খুঁড়ো তার বাড়ির দাওয়ায় বসে মুড়ি খাচ্ছিল। এমন সময় খুঁড়ো দেখল বিজু বাড়ি ফিরছে। খুঁড়ো ডাক দেয়, এই বিজু, এত সকালে কোথায় গিয়েছিলি রে? আরে কাকা, কাল আমি আর ভোলা একটু ওই নেশা করে বেসামাল হয়ে গিয়েছিলাম। এই কবরখানার পাশে কখন যে ঘুমিয়ে পড়েছি। বলিস কি? তা তোর কিছু হয়নি তো রে? আর ভোলা কোথায়? ভোলা তো সকালে ওখান থেকে কাজে চলে গেছে। কাল ছেলেটা কাজে যাবে বলে বের হলো আর যাচ্ছে আজ। বুঝি না বাবু, আজকালকার সব ছেলেদের কাণ্ড কারখানা। তা তোর ঝুড়িটা কোথায় রে? হ্যাঁ, হারিয়ে টারিয়ে ফেললি নাকি? না না, ও আমি ফেলে দিয়েছি। ও ব্যবসা আমি আর করব না। কেন রে? ভূতের ভয়ে? কি যে বলো না খুড়ো, এই বিজু পাবে ভূতকে ভয়? হ্যাঁ, এই তো সারা রাত ওই কবরস্থানে রাত কাটিয়ে দিলাম। কি হলো? কাল যা দিয়েছি না, ভূতের 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছি আমার পিছনে লাগা। তাই? তা ভালো। যা যা, বাড়ি যা, বাড়ি যা, স্নান টান কর, যা। বিজু সেখান থেকে চলে যায়। খুঁড়ো আবার তার মুড়ি খাওয়াতে মন দেয়। সারাদিন কেটে যায়। সন্ধ্যার সময় চা দোকানে খুঁড়ো, কানু আর মদন গল্প করছে। আজ ভোলা নেই, বিজুও আসেনি। খুঁড়ো বলল, কাল একটা ব্যাপার ঘটেছে, শুনেছ? কি ব্যাপার খুঁড়ো? বিজু তো মদ খেয়ে সারা রাত ওই কবরস্থানে পড়েছিল, সকালে বাড়ি ফিরেছে। হ্যাঁ, বলো কি? বেঁচে ফিরলো? সেটাই তো, ছেলেটার সাহস আছে বলতে হবে, বলো। ভূতে যে ওর ফল খেয়ে নিচ্ছিল, সেটার কি হলো? ও নাকি ব্যবসা ছেড়ে দিয়েছে। তা চা খেতেও তো এলো না। এখনো রেস কাটেনি মনে হয়।
বিজু রাতে বিছানায় শুয়ে, তার ঘরের বাইরে কিন্তু আজ কোনো শব্দ নেই, নেই কারো হাসাহাসির শব্দ। ব্যাপার কি, ভূতেরা কি তাহলে ভয় পেল? কিন্তু সকাল হতেই সেই ধারণা পাল্টে গেল। ভূতেরা শুরু করেছে এক নতুন উপদ্রব। গোটা গ্রামে হাঁস মুরগি কারা যেন ধরে নিয়ে গেছে। কেউ কেউ তো আবার দেখেছে ওই ছায়ামূর্তিকে। গোটা গ্রামের লোক শুনেছে এক ভয়ানক হাসি, তার সাথে কার যেন দৌড়ানোর শব্দ। গ্রামের মানুষের আতঙ্ক এখন চরমে। খুড়োকে খবরটা দেওয়ার জন্য মদন তার বাড়িতে এলো। খুড়ো, শুনেছ কাল রাতে কি হয়েছে? গোটা গ্রামে তো হইচই পড়ে গেছে। তাই এই গোটা গ্রামে ঘটেছে? আমি তো ভাবলাম আমি বুঝি একাই দেখেছি। তার মানে তুমিও দেখেছো? গ্রামের আরো কয়েকজন খুড়োর কাছে এসে জড়ো হয়েছে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে। এখন কি করা যায় খুড়ো? আচ্ছা, এই তোমাদের কি মনে হয় এটা কার কাজ হতে পারে? কার মানে? ভূত ভূত, এটা ভূতেদেরই কাজ। কি বিভৎস দেখতে! ওরে বাবা, আমি নিজে দেখেছি, হাওয়ায় ভাসছে সে। তবে যদি চোর টোর হয়? না গো খুড়ো, তা হবে না। এতদিন কি আমাদের গ্রামে এসব ছিল? তাও আজ রাতটা অন্তত তোমরা দেখো, রাত জেগে পাহারা দাও, দেখো ব্যাপারটা কি। ওরে বাবা, কে পাহারা দেবে? আমি এর মধ্যে নেই। খুড়ো, আমি আসছি, তুমি আছো তো? হ্যাঁ, আমি তো আছি, তবে আর একজন দুজন হলে বেশ ভালো হতো, বুঝলে? চলো বিজুর কাছে যাই, সে তো ভূতেদের নাম শুনে তেলে বেগুনে জ্বলে উঠে। হ্যাঁ, চলো 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 চলো। তারা দুজনে গিয়ে পৌঁছায় বিজুর বাড়িতে। দরজা বন্ধ। বাবা, এখনো ঘুমাচ্ছে নাকি? ডাকো তো, ডাকো তো, কে ডাকো ডাকো। বিজু, এ বিজু, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? ওঠ ওঠ। বিজু উঠে পড়ে দরজা খোলে। কি হয়েছে? তোমরা এত সকালে? গ্রামে কি সব ঘটেছে তুমি জানো না নাকি? হ্যাঁ, কেন, কি হয়েছে? মদন তাকে সব ঘটনা খুলে বলে। তাই ওই ভূতেদের এত সাহস? আমাকে না বাগে পেয়ে বেটারা গ্রামের মানুষের উপর অত্যাচার শুরু করেছে। এখনো আমিও আছি তোমাদের সাথে, আমিও পাহারা দেব। হঠাৎ খুড়ো দেখতে পায় বিজুর ঘরের পাশেই কিছু মুরগির পালক আর রক্ত পড়ে আছে। এই বিজু, এই দেখো, মুরগির রক্ত আর পালক। ভূত তো এখানেও এসেছিল গো। তাই তো গো, ভূতেরা আমার বাড়িটাকে একবারে তাদের আস্তানা বানিয়ে দিয়েছে। রাতটা একবার আসতে দাও না, ওদের একদিন কি আমার একদিন। তাহলে রাতে চাদুর চা দোকানে এসো, বুঝলে? সেই মতো মদন, বিজু আর খুড়ো জমা হলো চাঁদুর চা দোকানে। আমি তাহলে আর কি করব খুড়ো, আমিও আজ সারা রাত দোকানটা খুলেই রাখি, সবাই চা খাবে। থেকে কি হবে চাঁদু, আমরা তো এদিক ওদিক ঘুরবো,
তুই কি একা একা এখানে থাকতে পারবি? এই না না খুড়ো, তোমার বয়স হয়েছে, তুমি এখানে বসে বসে চা খাও। একটু রাত হলে আমি আর মদন ঘুরে ঘুরে ব্যাপারটা দেখবো, বুঝলে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি আর চাঁদু এখানে আশপাশটা একটু চোখে চোখে রাখবো। হ্যাঁ, রাত একটু বাড়তে বিজু আর মদন বেরিয়ে পড়ল। কোন দিকে যাবি রে? চল না, আমি তো আছি। তারা চলতে থাকে আর এদিক ওদিক নজর রাখতে থাকে। হঠাৎ মদন থমকে যায়। এই বিজু, ওই দিকে যাচ্ছিস কেন? ওই দিকে তো কবরখানা। তো কি আছে? না না, ওই দিকে যাওয়াটা ঠিক হবে না। চল চল, অন্যদিকে চল। আরে কিচ্ছু হবে না, চল তুই সামনে সামনে চল, আমি তোর পেছনে আছি। কিন্তু কোনো কিন্তু নয়, ওই জায়গাটাও দেখতে হবে, বুঝলি? কবরখানার কাছে আসতেই মদনের ভয় আরো বাড়তে থাকে। তার বুকটা টিপ টিপ করছে। দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক পরিবেশটাকে আরো ভয়ানক করে তুলেছে। দূরের ঝোপঝাড়গুলো দেখেও কেমন যেন ভয় ভয় করছে মদনের, যেন এই বুঝি তারা তাকে গিলে খেতে আসবে। বিজু, এই বিজু, কবরখানাটা কি ভয়ানক রে। চল ফিরে চল, বুঝলি? এই বিজু। পেছনে ফিরে তাকিয়ে চমকে ওঠে মদন। পেছনে বিজু নেই, সে তাকে একা রেখে পালিয়েছে। হঠাৎ সে কবরখানার দিক থেকে শুনতে পায় অনেকগুলো পায়ের শব্দ। তারা যেন তাকে ধরতে আসছে। ভয়ে ভয়ে সে ঘুরে তাকিয়ে আঁতকে ওঠে। কি বীভৎস দেখতে কিছু প্রেতাত্মা, অসম্ভব রকম লম্বা রোগা কঙ্কাল সার চেহারা। তারা এগিয়ে আসছে মদনের দিকে। ওরে বাবা রে, বাঁচাও! মদন আর সেখানে দাঁড়ায় না, সেখান থেকে দৌড় দেয় সে। হাঁপাতে হাঁপাতে মদন এসে পৌঁছায় চা দোকানে। ভূত ভূত, খুড়ো খুড়ো, ভূত! ভূতে আমায় মেরে ফেলবে, খুড়ো খুড়ো, ভূত! আরে আরে কি হলো? কি কোথায় কি দেখেছো? হ্যাঁ, ওই কবরখানার পাশে বিজু আমাকে ফেলে পালিয়েছে, জানো? কোথায় পালিয়েছি? আমি তো তোর পেছনেই ছিলাম। তুই যা দৌড় মেরেছিস, আর আমাকে দেখতে পাবি কি করে? না খুড়ো, এবার মনে হয় ওই তান্ত্রিককেই ডাকতে হবে। আমাদের কাজ নয়। অঘরে প্রাণটাই না চলে যায়। মদন ঠিকই বলেছে খুড়ো, কাল সকালে এসো, আমি একটা তান্ত্রিককে জানি, তার কাছেই যাব। রাতে যে যার বাড়ি চলে গেল। সকাল হতেই সবাই জড়ো হলো চা দোকানে। কাল রাতেও তো একই ঘটনা গো। গ্রামের অনেকেই সকালে আমার কাছে এসেছিল। কার হাঁস, কার মুরগি, কার তো আবার গরু পর্যন্ত মারা গেছে। আমিও কাল গিয়েছিলাম আর কি, অনেক ভাগ্য বলে বেঁচে গিয়েছি। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, হঠাৎ করে এসব কেনই বা শুরু হলো?
বিজুর জন্য নয় তো, ওর ওপর তো তাদের প্রকোপ পড়েছিল। তাহলে তাকে ছেড়ে ও গোটা গ্রামকে কেন ধরলো বলো তো? কিন্তু বিজু কোথায়? ও এখনো এলো না তো। দেখো, গোটা গ্রামকে ফাঁসিয়ে কোথাও ভেগে টেগে গেল নাকি। এমন সময় সেখানে ভোলা দৌড়াতে দৌড়াতে এসে হাজির হয়। তার মাথায় একটা পট্টি বাঁধা। আরে ভোলা, তোমার মাথায় কি হলো? চোট লেগেছে, কিন্তু কিন্তু তোমরা এখানে এমন সময় জড়ো হয়েছো, কি ব্যাপার? পুরো সব ব্যাপারটা ভোলাকে খুলে বলল। এইসব ওই কবরখানা জিনিসের কাজ। চলো চলো, তান্ত্রিকের কাছে চলো তাড়াতাড়ি। কিন্তু বিজুকে তো আসতে দাও। কিন্তু বিজু কোথা থেকে আসবি? ঘরেই তো আছে মনে হয়। কিন্তু সে তো খুড়ো, সেদিন রাতে আমার সাথে কি ঘটেছিল শোনো। ভোলা সেদিন রাতের ঘটনা সবাইকে খুলে বলতে থাকে। ওদের ক্ষমতা কতটা তা আমার জানা আছে। সব সামনে আয়, বদমাইশের দল। সামনে আয়। দেখ দেখ, আমি তোদের সামনে কেমন প্রসব করবো। দেখ দেখ। বিজু, এমন পাগলামি করছিস কেন? বিজু এমন পাগলামি করছিস কেন? এমন করিস না বিজু, এমন করিস না। বিজু ভোলার কোনো কথাই শোনে না। সে এগিয়ে যায় ঝোপের দিকে। তখনই হঠাৎ হাওয়া বইতে শুরু করে, আর সেই দমকা হাওয়া বিজুকে ছিটকে ফেলে দেয় দূরে। মাটিতে পড়ে সে কাঁদরাতে থাকে। চারপাশ থেকে শোনা যায় শিয়ালের ডাক আর অদ্ভুত বিকট হাসি। ঝোপঝাড় থেকে উঁকি মারতে থাকে অনেক ছায়া মূর্তি। এবার একটা ছায়া মূর্তি এগিয়ে আসে বিজুর দিকে। তুই আমাদের গালাগালি দিস? হ্যাঁ, আজই তোর শেষ দিন, বেয়াদব ছোকরা। ভূত বিজুর গলা টিপে ধরে তাকে শূন্যে তুলে দেয়। ছটপট করতে থাকে বিজু। ছটপট করতে করতে বিজু এক সময় মারা যায়। ভোলা তখনও হতভম্বের মতো সেখানে দাঁড়িয়ে। হঠাৎ তাদের মধ্যে থেকে আর একজন ভূত বলে ওঠে, আমি বলি কি, আপনি শরীরে প্রবেশ করে গ্রামে গিয়ে দুদিন ভালো মন্দ খেয়ে আসুন। ঠিক বলেছি, কিন্তু কিন্তু ওই মালটার কি হবে? ওই মালটা। ভোলা বুঝতে পারে তাদের দৃষ্টি পড়েছে এবার তারই দিকে। এক ঝটকায় তার আচ্ছন্নতা কেটে যায়। সে দৌড়াতে থাকে শহরের দিকে। কিছু ভূত তার পিছু নেয়, কিন্তু ভোলা আর থামে না। সে নিপ্রাণে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গাড়ির সাথে তার ধাক্কা লাগে। সেখানেই অজ্ঞান হয়ে যায় ভোলা। তারপর সেই লোকটি আমাকে হাসপাতালে নিয়ে যায়। আজই আমার জ্ঞান ফিরেছে। আমি কাউকে কিছু না বলে এখানে চলে এসেছি, কারণ এই ঘটনাটা যতক্ষণ না তোমাদেরকে আমি বলতে পারছিলাম, আমার শান্তি হচ্ছিল না। এসব কি বলছো তুমি ভোলা? তার মানে বিজু মারা গেছে? খুড়ো, ওই জন্যই ওর ঘরের পাশে মুরগির পালক আর রক্ত দেখেছিলাম সবাই। এবার কি হবে খুড়ো? কেন, তুমি আর ভোলা যাও তান্ত্রিককে ডেকে নিয়ে এসো। আর খবরদার, আমরা যে সব জেনে গেছি এটা কিন্তু বিজুকে বুঝতে দেওয়া যাবে না। সেই মতো কানু আর ভোলা চলে গেল তান্ত্রিককে আনতে।
এখন আমাদের কাজ হবে ওকে যেন তেন প্রকারে ওর ঘরে নিয়ে গিয়ে বন্দি করা। হ্যাঁ, বুঝলে? আর যেতে হলো না। সবাই দেখলো বিজু আসছে। আরে খুড়ো, একটু দেরি হয়ে গেল, চলো চলো। তান্ত্রিকের কোনো খোঁজ পাওয়া যায়নি রে। জাদু যার কথা বলেছিল সে তো ওজাগিরি কবে ছেড়ে দিয়েছে। চল চল, তোর ঘরেই যাই, ওখানে বসে একটা আলোচনা করব। কেন আমার ঘরে? কেন এখানেই করো? কেন, তোর কোনো আপত্তি আছে নাকি? না না, তোমাদেরকে এত দূর হেঁটে যেতে হবে? আচ্ছা চলো চলো। খুড়ো, মদন আর চাঁদু বিজুকে নিয়ে চলল তার বাড়ি। আমার কি মনে হয় জানিস বিজু, এসব যা হচ্ছে হোক, কদিন পর এমনিই থেমে যাবে। হ্যাঁ খুড়ো, ওর পেট ভরে গেলে ও কি আর খাবে? ভূতেদেরকে সম্মান দিতে হয়, তারা কি এমন খেয়েছি? খাক খাক খাক। তাই নাকি? ভূতেদেরকে এত সম্মান? বাবা বাবা। কথা বলতে বলতে তারা এসে পৌঁছায় বিজুর বাড়িতে। তখনই একটা পচা দুর্গন্ধ তাদের নাকে আসে। কেমন একটা গন্ধ না? আরে দেখো না, বাড়ির 4-5টা ভূতের একেবারে ভাগাড় করে তুলেছি। সত্যিই তো। সবাই তাকিয়ে দেখলো তার ঘরের চারপাশে মুরগির হাড়, রক্ত, পালক পড়ে আছে। যাও বিজু, তুমি ঘর থেকে এক গ্লাস জল নিয়ে এসো তো, তারপর বসে কথা হবে। জল? আচ্ছা আচ্ছা, দেখছি, দাঁড়াও। বিজু ঘরে ঢুকে যায় জল আনতে। তখনই খুঁড়ো বলে ওঠে, মদন মদন, দরজাটা বন্ধ করে দে, বন্ধ করে দে। মদন দৌড়ে গিয়ে ঘরের দরজায় তালা দিয়ে দেয়। তোরা তালা দিলে কেন রে? আমরা জেনে গেছি তুই আমাদের বিজু নয়, তুই ওই কবরখানার জিন। তাই নাকি? তাহলে তোরা বুঝতে পেরেছিস? তাহলে খুলে দে, খুলে দে, দরজা খুলে দে, না হলে তোদের কারো রক্ষে নেই। তুই বিজুর শরীর ছেড়ে চলে যা, আমরা ওর দেহ সৎকার করব। না না না, আমি এ দেহ ছাড়বো না। তাহলে আমি আর এ দেহে ঢুকতে পারবো না। তোরা দরজা খোল, দরজা খোল, নাহলে আমি দরজা ভেঙে গেল। দরজা খোল। দরজায় জোরে জোরে ধাক্কা মারতে থাকে বিজু। সবাই চুপ করে বসে অপেক্ষা করতে থাকে তান্ত্রিকের জন্য। তখন রাত হয়েছে। ভোলা আর কানু তান্ত্রিককে নিয়ে হাজির হলো বিজুর বাড়িতে। পথে আসতে আসতে তারা তান্ত্রিককে সব বিস্তারিত বলেছে। তান্ত্রিক বলল, তোমরা দরজা খুলে দাও আর আমাকে একটা ঘটিতে একটু জল এনে দাও তো। তাই করা হলো। তান্ত্রিককে ঘটিতে করে জল দেওয়া হলো। তারপর ভোলা গিয়ে দরজা খুলে দেয়। সঙ্গে সঙ্গে বিজু বাইরে বেরিয়ে এলো। তান্ত্রিক এনেছিস? দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে। এই বলে বিজু এগোতে যাবে, তান্ত্রিক তার হাতে একটু জল নিয়ে মন্ত্র পড়ে ছুঁড়ে মারলো তার দিকে। চলে গেল, চলে গেল, চলে গেল, বাচ্চা বাচ্চা, চলে গেল। যন্ত্রণায় কাঁদরে ওঠে বিজু। চুপ করে বস ওখানে, না হলে আবার জল ছুঁড়ে মারবো।
বসছি বসছি, এই জল দিস না, জল দিস না, আমি বসছি। বল বল, তুই ওর দেহে কেন ঢুকেছিস? একে একে কেন মেরেছিস তুই? কি করব, এ বেটা প্রতিদিন আমাদের অকথা কথা বলতো, ওই কবরের পাশে রাস্তায় প্রস্রাব করতো। তোরা ভূত, তোদের এত রাগ কিসের? যা যা, এর দেহ ছেড়ে চলে যা, নাহলে এক্ষুনি ভস্ম করে দেবো। না না, এ দেহ আমি ছাড়বো না। হ্যাঁ, আমি ভালো মন্দ খেতে পাচ্ছি, আমি কোথাও যাব না। তবে রে, এইবার তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করলো, আর একটু একটু করে জল ছিটিয়ে দিতে থাকলো তার ওপর। যন্ত্রণায় ছটপট করতে থাকে সে। চলে যাব, চলে যাব, আমার ছেড়ে দে, আমি চলে যাব, চলে যাব। যাওয়ার আগে ওই সিলটা দাঁতে করে নিয়ে যাবি। আচ্ছা 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 আচ্ছা। সেই মতো বিজুকে দাঁড় করিয়ে তার দাঁতে একটা শিল ধরিয়ে দেওয়া হলো, আর সেটা নিয়ে সেও হাঁটতে লাগলো। 5-6 হাত যেতেই তান্ত্রিক বলল, যা এবার। সঙ্গে সঙ্গে শিলটা মাটিতে পড়ে গেল, তার সাথে নিচে পড়ে গেল বিজুর মৃতদেহটা। যাও, তোমরা এবার ওই মৃতদেহটাকে সৎকার করো, আর আমি যাওয়ার পথে ওই কবরস্থানটাকে বন্দি করে দিয়ে যাব। তোমাদের আর ভয় নেই। তান্ত্রিককে কিঞ্চিৎ দক্ষিণা দিল রতন খুঁড়ো। তান্ত্রিক চলে গেল। বেচারাটাকে কত বলেছি, তেনাদের নিয়ে ছেলে খেলা করিস না, এখন অঘরে প্রাণ হারালো। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।